সরকারি নির্দেশনা অমান্য করে মাধ্যমিক পরীক্ষার আগ মুহূর্তেও কোচিং সেন্টারে চলছে ক্লাস। আমাদের কোচিং সেন্টার তো বন্ধ দেয়নি। ক্লাসে পড়ায় কিন্তু তেমন ভালো করে গাইড দিতে পারে না স্যাররা। গার্ডিয়ান জানে বাচ্চাটা আসলে ভালো এডুকেশন পাচ্ছে না এই প্রতিষ্ঠান থেকে, এই কারণে আমার কাছে আসতে চায়। শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধের তাগিদ শিক্ষাবিদদের। সবার জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কেন কোচিং সেন্টার জায়গা দখল করবে? দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি ইমতিয়াজ আহমেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধে মার্কিন আদালতে বাংলাদেশের মামলা। শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের 6.5 দশক পরও সর্বস্তরে বাংলা চালু না হওয়ায় হতাশা, রাজনৈতিক সদিচ্ছার তাগিদ। এ মাসেই পদ্মা সেতুতে বসতে পারে 7 ও 8 নম্বর স্প্যান। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কাজ। জুনের মধ্যে সবগুলো পিলার বসানোর পরিকল্পনা। সারা দেশে বিআরটিএ অফিসে দালাল আর অসাধু কর্মকর্তা কর্মচারীদের কাছে জিম্মি গ্রাহকরা। অতিরিক্ত টাকা ছাড়া মেলে না কোনো সেবা। এবং ঐক্যফ্রন্টের কেউ শপথ নেবে না, সংসদেও যাবে না। স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ব্রিফিং। নালিশের রাজনীতি বাদ দিয়ে সংসদে আসার আহ্বান ওবায়দুল কাদেরের। রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা করেছে বাংলাদেশ। আরসিবিসির পাশাপাশি কয়েকটি ক্যাসিনো ও অজ্ঞাত কয়েকজনকে মামলায় বিবাদী করা হয়েছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যার দিকে ম্যানহাটন সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এ মামলা করে যুক্তরাষ্ট্রের আইনি পরামর্শক প্রতিষ্ঠান কোজেন ও কোনর। এজন্য বাংলাদেশ ব্যাংকের 4 সদস্যের একটি প্রতিনিধি দল নিউ ইয়র্কে অবস্থান করছেন। আইনি লড়াইয়ের মাধ্যমে চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়ার বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। এ বিষয়ে বিস্তারিত জানতে নিউ ইয়র্ক থেকে সরাসরি টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকিব। সাকিব, মামলার বিষয়ে তো আমরা কিছু জানলাম, মামলা আসলে কি পরিমাণ ক্ষতিপূরণ দাবি করা হয়েছে এমন কি কোনো তথ্য পাওয়া গেছে? না, এখন পর্যন্ত মামলাটি 1 ঘন্টারও কম সময় আগে দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত বিস্তারিত মামলার বিবরণ আমার হাতে এসে পৌঁছায়নি। তবে যে প্রতিনিধি দল এখানে এসেছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আজকে 3-4 দিন যাবৎ তারা নিউ ইয়র্কে অবস্থান করছেন এবং এই কয়দিনে তারা মামলাটি করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছেন। ইমতিয়াজ, এই প্রসঙ্গে একটু বলে রাখতে চাই যে যে প্রতিনিধি দলটি এখানে এসেছে তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গেই এই মামলার সমস্ত কাজগুলো সম্পন্ন করেছে। আমি যাদের সঙ্গে আজকে আমার দেখা হয়েছে তারা কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের দেবপ্রসাদ দেবনাথ, যুগ্ম পরিচালক মোহাম্মদ আব্দুর রব এবং অ্যাকাউন্ট অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক জাকির হোসেন। তাদের কাছ থেকে যখন আমি জানতে চাইলাম তারা কিন্তু বিস্তারিত আমাদেরকে জানাতে পারেননি। তারা বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন। তবে আশা করছি এর মধ্যেই কোর্ট থেকে প্রাপ্ত দলিল দস্তাবেজ আমরা হাতে এসে আমরা পাবো এবং সেখান থেকে আমরা জানতে পারবো যে প্রকৃত কত টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। তবে যতটুকু জানা গেছে যে ফিলিপিন্সের যে রিজার্ভ ব্যাংক এবং তার পাশাপাশি কয়েকটি ক্যাসিনো প্রতিষ্ঠান, যে জুয়া খেলার যে প্রতিষ্ঠান আছে সেই জুয়া খেলাতে রিজার্ভের আমাদের বাংলাদেশের রিজার্ভ যে টাকা অর্থ সেখানে চলে গিয়েছিল এবং এটার সঙ্গে কিছু কতিপয় ফিলিপিন্সের ব্যক্তিবর্গ জড়িত রয়েছে, তাদেরকেই আসামি করা হয়েছে এই মামলায়। এবং এই মামলাটি বাংলাদেশ ব্যাংকের পক্ষে এই মামলাটি করেছে যুক্তরাষ্ট্রের আইনি প্রতিষ্ঠান কোজেন ও কোনর।
এই প্রথম আমরা এই প্রতিষ্ঠানটির নাম জানতে পারলাম এবং এটি সম্পর্কে আমি আপনার মাধ্যমে সময় টেলিভিশনের দর্শকদেরকে বলতে চাই যে যুক্তরাষ্ট্রে এই আইনি প্রতিষ্ঠান কোজেন ও কোনর একটি বিখ্যাত আইনি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত এবং সুনাম রয়েছে। বলা হয়ে থাকে এটি আইনি প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্রের একেবারেই প্রথম সারির, যার 2016 সালে বার্ষিক আয় ছিল প্রায় $450 মিলিয়ন। তো এরকম একটি খ্যাতনামা প্রতিষ্ঠানের মাধ্যমেই বাংলাদেশ ব্যাংক আইনি লড়াইয়ে আজকে অবতীর্ণ হলো। আমি বিস্তারিত আরো জানতে পারলে আপনার মাধ্যমে সময় টেলিভিশনের দর্শকদেরকে পরবর্তী বুলেটিনে আমি জানাবো। ধন্যবাদ। সাকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্তরাষ্ট্রের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশের রিজার্ভ চুরির বিষয়ে মামলা হয়েছে, আর সে বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন হাসানুজ্জামান সাকি। এবার অন্য প্রসঙ্গ। ভাষা আন্দোলনের 6.5 দশক পরেও সর্বস্তরে চালু হয়নি বাংলা ভাষা। সাংবিধানিক স্বীকৃতি, উচ্চ আদালতের রায় সবকিছু উপেক্ষা করে বাংলা ভাষা এখনও নানাভাবেই অবহেলিত। বিশেষজ্ঞরা বলছেন, সর্বস্তরে মাতৃভাষা প্রচলন করতে রাজনৈতিক যথোপযুক্ত সিদ্ধান্ত, অর্থনৈতিক পরিকল্পনা ও সামাজিক আন্দোলনের বিকল্প নেই। এদিকে আজ থেকে শুরু হচ্ছে অমর 21 গ্রন্থমেলা। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে প্রকাশনা সংস্থাগুলো। গতকাল মেলা প্রাঙ্গণ পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার জানালেন, মেলার নিরাপত্তায় কোনো কমতি রাখা হয়নি। আর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক জানালেন, এবারের মেলা হবে পাঠক বান্ধব ও দৃষ্টিনন্দন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে এখন উৎসবের আমেজ। প্রাণের মেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের বইঘরগুলোতে প্রস্তুতি শেষ পর্যায়ে। এখন চলছে টুকটাক কাজ। আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট। আমরা বাংলা বাজার থেকে আমাদের যে বইয়ের আইটেমগুলো সবগুলোই এখানে নিয়ে চলে এসেছি। জাস্ট এখন আমরা বইগুলো ডিসপ্লে করে বই স্টলের সমস্ত কাজ কমপ্লিট করে আজকেই রেখে কালকে যখন উদ্বোধন হয় তখন আমরা বিক্রি শুরু করব। আসলে এখন যেটুকু বাকি আছে ব্যাপারটা এরকম, শেষ হইল না, শেষ মানে শেষের সামান্য একটু বাকি আছে। এবারের বইমেলাকে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের পরিসর বাড়িয়ে স্বাধীনতা স্তম্ভ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও খোলামেলা পরিবেশ, প্রযুক্তিগত নানা সুযোগ সুবিধা, বিশ্রাম নেয়ার ব্যবস্থা করা হয়েছে। এবারও শিশু প্রহরের আয়োজন থাকছে। মেলার নিরাপত্তার সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে ঢাকা মহানগরীর পুলিশ প্রধান বললেন, লেখক ও ব্লগাররা চাইলে বাড়তি নিরাপত্তা পাবেন। লেখক, প্রকাশক, ব্লগার যারা আসবেন তারা যদি মনে করেন তাদের ব্যক্তি নিরাপত্তার জন্য কোনো বাড়তি সাপোর্ট দেওয়ার প্রয়োজন রয়েছে, আমরা সেই ধরনের ব্যক্তিদেরও বিশেষ নিরাপত্তা আমরা ব্যবস্থা গ্রহণ করব। ধর্মীয় বা সাম্প্রদায়িক উস্কানি বা কারো মনে আঘাত হতে পারে এমন কোনো বই এই বইমেলাতে প্রকাশ করা, বিপণন করা যাবে না। বাংলা একাডেমির মহাপরিচালক সংবাদ সম্মেলনে বললেন, মেলার বিন্যাসে দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যে বিচরণের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাংলা একাডেমি এমন একটি চেতনা যা বাংলাদেশের মানুষের রক্তের সঙ্গে মিশে আছে। বাংলা একাডেমি এমন একটি চেতনা যা বাংলাদেশের মানুষের মস্তিষ্ক থেকে হৃদয় পর্যন্ত বিস্তারিত। আসুন এই বইমেলার ভিতর দিয়ে আমরা তাকে জারিত করি, শুধু নয় আমাদের পরবর্তী প্রজন্মকেও উদ্ভাসিত করি, উজ্জীবিত করি। শুক্রবার বিকেল 3টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলা উদ্বোধন করবেন। বিকেল 5টার পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে গ্রন্থমেলা। প্রতিদিন 3টায় শুরু হয়ে খোলা থাকবে রাত 9টা পর্যন্ত। বইমেলার পরিসর বেড়েছে, নান্দনিকতায় এসেছে নতুন মাত্রা। তবে এর সবকিছুকে ছাপিয়ে বইমেলা বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশের বড় উপলক্ষ হয়ে উঠবে, এমনটাই সবার প্রত্যাশা। তরিকুল ইসলাম, সৌরভ, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে মাধ্যমিক ও সমমান পর্যায়ের পরীক্ষা, কিন্তু মন্ত্রণালয় নির্দেশ অমান্য করে এখনও কিছু নামী বেনামী কোচিং সেন্টার অব্যাহত রেখেছে তাদের কার্যক্রম। তাদের দাবি, কোচিং সেন্টার বন্ধ রাখা মানে শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ রাখা। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করেছে কোচিং সেন্টার, যা সংবিধান পরিপন্থী। পিঙ্কি আক্তার রিপোর্ট। ঘড়ির কাঁটায় রাত 8টা। রাজধানীর বিভিন্ন এলাকার অলিগলির কোচিং সেন্টার থেকে সন্তানকে কোচিং করিয়ে নিজেদের কাঁধে ব্যাগ চেপে বাড়ি ফিরছেন অভিভাবকরা।
এই কোচিং সেন্টারে ঢুকতেই বেগ পেতে হয় আমাদের। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত কোচিং করতে আসা শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেয় কোচিং কর্তৃপক্ষ। পরে নিজেরাও সটকে পড়েন। মুহূর্তেই ফাঁকা হয়ে যায় কোচিং সেন্টারটি। তৃতীয় তলায় শিক্ষার্থী থাকা সত্ত্বেও সেখানে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। কোচিং সেন্টারে রয়েছে একাধিক দরজা। কোচিং বন্ধে সরকারের নির্দেশ অমান্য করে এসএসসি পরীক্ষার একদিন আগেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই রাজধানীর অনেক কোচিং সেন্টারই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গার্ডিয়ান জন জানে বাচ্চাটা আসলে ভালো এডুকেশন পাচ্ছে না প্রতিষ্ঠান থেকে, মারুফ সাহেব ভালো জানে, তার কাছে যাই। এই কারণে আমার কাছে আসতেছে, বিনিময়ে আমার সংসারটা চলার একটা ব্যবস্থা। একটা স্টুডেন্ট একটা জিনিস শিখতে যাচ্ছে সেটা বন্ধ করে দিচ্ছে, তো এটা তো ঠিক না। আর ভালো ফলাফলের জন্য পাল্লা দিতে অভিভাবকরাও অনেকটা লুকিয়েই সন্তানকে কোচিংয়ে নিয়ে আসছে, পাছে কিছুতেই মিস না হয় সোনার হরিণ A+। আমাদের কোচিং সেন্টার তো বন্ধ দেয়নি, আমরা নিয়ে এসে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি জানি না, আমি আজকেই ফার্স্ট আসছি। ক্লাসে পড়ায় কিন্তু তেমন ভালো করে গাইড দিতে পারে না স্যাররা। তুমি কোশ্চেন করো না ক্লাসে? কোশ্চেন করলেও স্যাররা এইভাবে হালকা বুঝিয়ে ছেড়ে দেয়। শিক্ষা মানুষের মৌলিক অধিকার, যা বর্তমানে বাণিজ্য, আর এজন্য কোচিং সেন্টারকে অনেকটা দায়ী বলে মনে করছেন শিক্ষাবিদরা। সংবিধানে তো বলা আছে যে সবার জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমাদের রাজনৈতিক নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ যে সকল নাগরিকের জন্য সমমানের শিক্ষা তারা দেবার চেষ্টা করবেন। সেই জায়গায় রাষ্ট্র কেন পিছিয়ে যাবে? কেন কোচিং সেন্টার জায়গা দখল করবে? এদিকে কোচিং বাণিজ্য বন্ধের নির্দেশনা চেয়ে করা 5টি রিটের ওপর আগামী 7 ফেব্রুয়ারি রায় ধার্য করেছেন আদালত। বর্তমানে কোচিং নামক ব্যাধিতে আক্রান্ত শিক্ষক, শিক্ষার্থী, এমনকি অভিভাবকও, যে কারণে কোচিং বন্ধে সরকারের নানা পদক্ষেপকে ব্যর্থ করে এ বাণিজ্য এখনো সচল রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কোনো শিক্ষক পরীক্ষা সংক্রান্ত কোনো অনিয়ম করলে এমপিও বাতিলের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। শনিবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা নিয়ে গতকাল সচিবালয় ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। পরীক্ষার সময় কোচিং সেন্টার খোলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দীপু মনি। কোনো প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষক কোনোভাবে পাবলিক পরীক্ষায় বেআইনি কোনো কাজ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র বাতিল করা হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হলে তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হলে তার এমপিও স্থগিত করে তাকে চাকরি হতে বরখাস্ত করার জন্য গভর্নিং বডিকে বলতে হবে। গত বছর যে পদ্ধতিটা অনুসরণ করা হয়েছিল সেই পদ্ধতি কার্যকর হয়েছিল এবং গত বছর কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। এবছর আমরা সেই পদ্ধতিটিকেই আরো জোরদার করেছি। আমরা আশা করছি যে এবছর কোনো প্রশ্নপত্র ফাঁস হবে না। অতিথি পাখির কলকাকলিতে মুখর নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর আশপাশ। এমন দৃশ্য উপভোগে ছুটে আসছেন পাখি প্রেমীরা। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। রাজধানী সহ সারা দেশে বিআরটিএ কার্যালয়ে নানা ধরনের হয়রানির শিকার হওয়ার অভিযোগ নতুন নয়। দালাল ছাড়া কোনো কাজই হয় না, সারাদিনেও মেলে না কাঙ্ক্ষিত সেবা, এমন অভিযোগ উঠেছে বারবার। আর দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান না হওয়ায় যেন এটাই রীতি হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর মিরপুরের বিআরটিএর অফিস ঘুরে আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি, ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান। আমি করলে কত লাগবে? করলে 7,000 সাড়ে 7,000 টাকা। আর আপনারা করলে 10,000 টাকা। না, আপনি তো বিআরটির কেউ না। না না, বিআরটির কেউ না। আপনার নাম কি? মোহাম্মদ নজরুল ইসলাম। গাড়ি চালাতে না জানলেও গাড়ির লাইসেন্স করে দেয়া কিংবা গাড়ির ফিটনেস না থাকলেও ফিটনেস টেস্টে উত্তীর্ণ করে দেয়া, এমন সবই কাজ কিন্তু করেন এই নজরুল ইসলামের মতো লোকেরা। সভাপতি প্রশ্ন জাগে, বিআরটিতে কাজ না করলেও বিআরটি এর যোগ সাজস না থাকলে এই কাজগুলো তারা কিভাবে করে? বলে যান কেন? আরে বাবা, কেন দৌড়াচ্ছেন? আপনি কি টাকার বিনিময়ে করে দেন? এ যেন মৌচাকে ঢিল। সময় সংবাদের ক্যামেরা দেখতেই দিক বিদিক ছোটাছুটি।
মিরপুরের বিআরটিএ অফিস ঘেঁষা ফুটপাতে দালাল চক্র এভাবে জাল ফেলে বসে থাকলেও নির্বিকার কর্তৃপক্ষ। আর এ সুযোগেই সাধারণ মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র। লাইসেন্সের জন্য পরীক্ষা দিলাম, সবকিছু আমি জমা দিছি, কিন্তু আমার কোনো কাজ কাম হচ্ছে না। বাধ্য হয়ে আমাকে লোক ধরতেছে, আমার কাজ হয়ে গেছে। ড্রাইভিং লাইসেন্সের টাকা জমা দিল দালাল, গাড়ি ফিটনেসের টাকা জমা দিল দালাল লাগে, সবকিছু মিলে দালাল লাগে। ওরাই টাকাটা আগে দিচ্ছে, ওরাই কাগজটা আগে নিচ্ছে, আর ওদেরকেই প্রাধান্যটা বেশি দেওয়া হয়। এ তো গেল বাইরের দৃশ্য। ভেতরের কার্যক্রম কিছুটা সুশৃঙ্খল হলেও পদে পদে হয়রানির শিকার হতে হয় গ্রাহকদের। গাড়ির রেজিস্ট্রেশন, রুট পারমিট, ট্যাক্স টোকেন, মালিকানা বদল সহ সব ক্ষেত্রেই চলে অনিয়ম। কাজের গতিও মন্থর। নিরুপায় হয়েই দালাল ধরেন অনেকে। 2017 থেকে লাইসেন্স ট্রান্সফার করে এখানে করার জন্য চেষ্টা করছি, এখন 2019, এখনো করতে পারছি না। ইন্টারভিউ দিছি, আমার ইন্টারভিউ ফেল দিছে। পরে আমি টাকা দিছি, ঘুষ দিছি 3000 টাকা, পরে পাস করছি। মানুষ চালাচ্ছে যেন তারা লাইসেন্স দিয়ে দিচ্ছে, তো দুর্ঘটনা রাস্তা ঘটবেই, মানুষ মরবে রাস্তায়। চোরের চুরি কাজ তো সবসময় করে থাকে, আপনারা যখন আসেন তখন তারা সাধু সাজে। দিনে দুপুরে সবার চোখের সামনেই এমন অনিয়ম চললেও কর্তৃপক্ষের বক্তব্যে নড়চড় নেই। এমনকি দালালদের দৌরাত্মের কথাও স্বীকার করতে নারাজ তারা। আসলে দালাল তো না, দালাল তো আমার অফিসে নাই বলতে গেলেই আমি যেটা বিশ্বাস করি 100% এখন দালাল মুক্ত বিআরটিএ। তবে অনিয়মের সাথে বিআরটিএর কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিআরটিএর ভিতরে বা বাইরে যে কেউ জড়িত থাকুক, অপরাধী যদি থাকে, সেক্ষেত্রে যদি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। সড়ক ব্যবস্থাপনা বিষয়ক অনিয়ম বা দুর্নীতি শুধুমাত্র নৈতিক বা সামাজিক অবক্ষয়ই নয়, এর সঙ্গে সড়ক দুর্ঘটনাও ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং নিরাপদ সড়ক নিশ্চিতে বিআরটিএ দুর্নীতিমুক্ত করা কোনো অংশে কম জরুরি নয়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঐক্যফ্রন্টের কেউ শপথ নিয়ে সংসদে যাবে না। গতকাল স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। ভোট কারচুপির অভিযোগে আগামী 6 ও 24 ফেব্রুয়ারি ঐক্যফ্রন্টের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 6 ফেব্রুয়ারি বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত প্রেস ক্লাবের সামনে ভোট ডাকাতির প্রতিবাদে কালো ব্যাজ ধারণ। 24 ফেব্রুয়ারি প্রার্থী এবং ভুক্তভোগীদের অংশগ্রহণে গণশুনানি। ভোট ডাকাতির নির্বাচনের পরে এবং হাজার হাজার নেতা কর্মীরা যারা আজকে কারাগারে রয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন, প্রার্থীরা অনেকে আপনার প্রচুরভাবে আহত হয়েছেন, সেই অবস্থার প্রেক্ষিতে এই চা চক্রের যে আয়োজন, এটাকে আমরা মনে করি যে এটা একটা পরিহাস মাত্র, এবং সেই জন্যে এই চা চক্রে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এদিকে নালিশের রাজনীতি বাদ দিয়ে সংসদে এসে বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বিকেলে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসির কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় এই আহ্বান জানান তিনি। গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে না এলে বিএনপি বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তারা বিরোধী দল হিসেবে তাদের এখন উচিত সংসদে যোগ দেওয়া এবং সংসদে গিয়ে কথা বলা। তারা সংসদের বাইরে ভূমিকা রাখতে পারে। তাদের যে নির্বাচিত সদস্যরা আছেন, আমি মনে করি তাদের অনতিবিলম্বে শপথ নিয়ে সংসদের কার্যক্রমে অংশগ্রহণ করা উচিত। যদি তারা তাদের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখতে চান, অন্যথায় অস্তিত্বই তাদের বিপন্ন। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর স্প্যান বসানোর অগ্রগতির খবর। চলতি মাসে পদ্মা সেতুতে যোগ করা হতে পারে আরও 2টি স্প্যান। নদীর জাজিরা প্রান্তে আগের 6টি স্প্যানের সঙ্গে বসতে পারে 7 ও 8 নম্বর স্প্যান। এছাড়া শতভাগ প্রস্তুত করে তোলা হচ্ছে 34 ও 35 নম্বর পিলার। এছাড়া নকশা জটিলতা কেটে যাওয়ায় সেতুর কাজে এখন আগের চেয়ে কয়েক গুণ গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। দুই প্রান্ত মিলিয়ে প্রায় 9.5 কিলোমিটারের পদ্মা সেতু। নদীতে থাকা 6.15 কিলোমিটারের মধ্যে বর্তমানে দৃশ্যমান প্রায় 1 কিলোমিটার সেতু।
পুরো নদী জুড়ে চলছে মহাযজ্ঞ। 42টি পিলারের মধ্যে এখন পর্যন্ত কাজ ধরা হয়েছে 37টির। এর মধ্যে পুরো কাজ শেষ হয়েছে 18টির, আরও 11টির কাজ শেষের দিকে। যে 5টি পিলারের কাজ এখনও শুরু করা যায়নি, শিগগিরই সেগুলোর কাজও ধরা হবে। আগে অন্য পিলারগুলো নকশা জটিলতার সমাধান হলেও আটকে ছিল 6 ও 7 নম্বর। সেটাও কেটে যাওয়ার পর এ দুটি পিলারেও এখন চলছে কাজ। জুনের মধ্যে সবগুলো পিলার বসানোর পরিকল্পনা সংশ্লিষ্টদের। পাইল ড্রাইভিং বার্জ, এটাকে এক জায়গায় স্থির করা খুব ডিফিকাল্ট, কারেন্ট এত বেশি হয়। সেই জন্য এদিক থেকে মাওয়ার দিক থেকে প্রথম মডিউল এটা কাজ করা যায় নাই। যদিও ছবিতে দেখবেন যে অনেকগুলো পিলার কিন্তু রেডি হয়ে গেছে। যে আশা করি এটা এই আগামী কয়েক মাসে অনেক উল্লেখযোগ্য অগ্রগতি হবে। 18টি পিলার নদীতে দৃশ্যমান হলেও স্পেন বসানোর সংখ্যা সে তুলনায় কম। কারণ একটি মডিউলের 6টি পিলার একসাথে না বসলে সেখানে বিচ্ছিন্নভাবে স্পেন বসানোর সুযোগ নেই। এসের মতো প্ল্যানে এই একটা, তার মানে একটা ডিফাইন্ড জিওমেট্রি, তার মধ্যে আবার ভার্টিক্যাল একটা স্লোপ আছে। এভরি ট্রাস ডিফাইন্ড জিওমেট্রি। এটা কোনোভাবে এক ট্রাস এনে অন্যখানে বসানো যায় কি না এটা আলোচনা হচ্ছে এখন, বাট এখন পর্যন্ত আছে যে এটা সম্ভব না। একটা মডিউল শেষ করে ওখানে বসাই দেব, মাঝখানে বিচ্ছিন্নভাবে বসাই দেওয়া যাবে না। এটা হলো আমাদের 1 নম্বর প্রিপারেশন, যেটা বললাম। সেকেন্ড হলো স্প্যান তৈরি করা। চায়নাতে 150 মিটার বানাইতে গেলে আমাদের সুবিধা হতো, বাট ট্রান্সপোর্ট হতো। জাজিরা প্রান্তে আগের 6টির সাথে 7ম স্পেন বসানোর জন্য এখন প্রস্তুত 35 নম্বর পিলার। 90 ভাগের বেশি কাজ শেষ হয়েছে 34 নম্বর পিলারেরও। এই পর্যন্ত প্রকল্পের কাজ 72 ভাগ, মূল সেতুর কাজ শেষ হয়েছে 63 ভাগ। নকশা জটিলতা কেটে যাওয়ার পর অনেক কিছু এখন খুব দ্রুত ঘটবে। কোনো মাসে একটি, কোনো মাসে 2টি করে স্পেন যোগ করা সম্ভব হবে। আর ক্রমবর্ধমান এই পদ্মা সেতু বিশ্বের বুকে জানান দেবে বাংলাদেশের সক্ষমতার গল্প, যে গল্পে মিশে থাকবে অসংখ্য চ্যালেঞ্জ আর স্বপ্নের বুনন। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। ক্রেতা বিক্রেতার হাকডাকে সরগরম দেশের সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার চট্টগ্রামের ফিশারি ঘাট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল। ধন্যবাদ মোমো। একদিকে তীব্র শীত, অন্যদিকে বঙ্গোপসাগরের জলদস্যুতা, আর এই দুটি কবলে পরে কিন্তু এখন দেশের মাছের বাজারে মাছের যোগান কিছুটা কম। আমরা কিছুক্ষণ কথা বলেছিলাম জেলেদের সাথে, জেলেরা বলছেন গভীর বঙ্গোপসাগর যেসব পয়েন্টে মাছ পাওয়া যায় সেখানে এখন জলদস্যুতা দাপটের কারণে তারা মাছ ধরতে পারছে না। তারা একটা উপকূলের কাছাকাছি থেকে মাছ ধরতে বাধ্য হচ্ছে। তো উপকূলে তেমন আসলে মাছ পাওয়া যায় না, যে কারণে কিন্তু বাজারে সামুদ্রিক মাছের যোগান কিছুটা কম, যে কারণে দেশীয় মাছের যোগানও আছে বলে বলা যাবে না, কারণ এখন শীতের কারণে দেশীয় মাছ তেমন আসে। শুধুমাত্র কিছু ফ্রোজেন ফুড, অর্থাৎ যেগুলো হিমাগারে রক্ষিত রাখা ছিল মাছগুলো, সে মাছগুলি এখন বাজারে আসছে, যেখানে মাছের দাম কিছুটা বাড়তির দিকে। যেমন গত সপ্তাহে আমরা ইলিশ মাছ দেখেছিলাম 600 টাকা কেজি দরে, যেগুলির ওজন 800 থেকে 900 গ্রাম। সেই ইলিশ মাছ আজ বিক্রি হচ্ছে 800 টাকা কেজি। একইভাবে সব ধরনের মাছ, যেমন রুই মাছ, দেশীয় যেটি রুই মাছ রয়েছে সেই দেশীয় রুই মাছ বিক্রি হচ্ছে আজকে 400 টাকা কেজি দরে। তবে মিয়ানমার থেকে যেসব রুই মাছ আসছে সে মাছের দাম কিছুটা কম। তবে ফ্রোজেন ফুড, অর্থাৎ যেগুলি হিমায়িত মাছ, সে মাছের দামও কিছুটা তুলনামূলক কম রয়েছে। অর্থাৎ যেগুলো একদম ফ্রেশ মাছ বলে পরিচিত, যেগুলো সদ্য তুলে আনা, সেগুলি কিছুটা দাম বাড়তি রয়েছে। এক্ষেত্রে জেলেরা বলছেন যদি সাগরে জলদস্যুতা দমন করা যায় তাহলে হয়তো মাছের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। আমরা যে ফিশারি ঘাট আছে সেই ফিশারি ঘাটটি কিন্তু বৃহত্তর চট্টগ্রামের সবচেয়ে বড়, দেশের সবচেয়ে বড় মাছের বাজার। বৃহত্তর চট্টগ্রামের মাছের যোগানটি কিন্তু এখান থেকে যায়। দিনে এখানে প্রতিদিন অন্তত 450 থেকে 500 মেট্রিক টন মাছ বেচা কেনা হয় এই বাজারে। ব্যবসায়ীরা বলছেন আজকে সে মাছের অর্থাৎ 400 থেকে 500 মেট্রিক টন মাছ আসেনি, তুলনামূলক মাছ কম এসে, যার পরিমাণ প্রায় 300 মেট্রিক টনের মতো হবে। তো 300 মেট্রিক টন মাছ ইতিমধ্যে বিক্রি হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে এই বাজারটি জমে মূলত ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত এই মাছ বাজারটি চলে। তো এই মাছ বাজারে এখনও কিন্তু বেচা কেনা চলছে, হাক ডাক চলছে। এখানে মূলত যেহেতু পাশে কর্ণফুলী নদী, সে গভীর বঙ্গোপসাগর থেকে মাছ ধরার সমস্ত নৌকা ট্রলারগুলো এই কর্ণফুলী নদীর এই উপকূলে এসে পৌঁছে, এরপর এখান থেকে মাছগুলি নিয়ে আসা হয় এই ফিশারি ঘাটে। একইভাবে সাতক্ষীরা, যশোর, ময়মনসিংহ, খুলনা, বাগেরহাট থেকেও কিন্তু দেশীয় মাছগুলো নিয়ে আসা হয় এখানে বিক্রি করার জন্য। এখানে পাইকারি দামে বিক্রি করা হবে, এরপর এখান থেকে ট্রাক যুগে মাছগুলি চলে যাবে বৃহত্তর চট্টগ্রামের যেসব বাজার রয়েছে সেসব বাজারে। তো বলা চলে যেহেতু সাগরে
জলদস্যুতা রয়েছে, সেখানে মাছ কম পাওয়া যাচ্ছে, আবার শীতের কারণে দেশীয় মাছের যোগানটি কম, সেখানে মাছের দাম কিছুটা বেশি রয়েছে। তো মোমো এখন পর্যন্ত আমার কাছে ছিল দেশের সবচেয়ে বড় মাছের বাজার, পাইকারি মাছের বাজার চট্টগ্রামের ফিশারি ঘাটে যে মাছের যোগান কম এবং দাম কিছুটা বেশি, তার সর্বশেষ। দেশের সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে এতক্ষণ সবশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন রিপোর্টার কমল দে। বন্দরনগরী চট্টগ্রামে যানজট নিরসনে নির্মিত ফ্লাইওভারে এবার টোল বসাতে যাচ্ছে সিডিএ। এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ব্যবহারকারীরা বলছেন, এতে নগরীতে যানজট না কমে বরং বাড়বে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। দীর্ঘ যানজটে নাকাল ছিল বাণিজ্যিক নগরী চট্টগ্রাম। ঘন্টার পর ঘন্টা আটকে থেকে চরম দুর্ভোগে পড়তে হতো নগরবাসীকে। এমন বাস্তবতায় যানজট থেকে রেহাই দিতে নগরীতে 4টি ফ্লাইওভার নির্মাণ করে সিডিএ। এতে দুর্বিষহ যানজট থেকে কিছুটা রক্ষা পায় নগরবাসী। তবে ফ্লাইওভারের প্রতি যানবাহনে 10 থেকে 20 টাকা পর্যন্ত টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে সিডিএ। ব্যবহারকারীরা বলছেন, এতে অতিরিক্ত খরচ এড়াতে ফ্লাইওভারের পরিবর্তে মূল সড়কেই যানবাহন চালাবে। টোল বসানো এটা যুক্তিযুক্ত বলে মনে করতেছি না আমরা। আমার থেকে যখন টাকা দিতে হবে তখন আমি নিচে দিয়ে যাব, উপরে দিতে উঠবো না। টাকা তো আমরা বাড়তে চাইলে ওরা বলবে যে নিচে দিয়ে চলে যাও, তখন আমরা নিজেদের যাইতে বাধ্য। এখানে এত বড় কিছু চলতেছে না যে টোল দিতে হবে, এটা মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার জন্য। উন্নত বিশ্বে ফ্লাইওভার ব্যবহারে টোল আদায় করা হয়, তবে কম দূরত্বে নেওয়া উচিত হবে না বলে মত নগরবিদদের। সিঙ্গাপুরেও যদি যান, সেখানে অনেকগুলো রাস্তায় পিক আওয়ারে কিন্তু টোল দিতে হয়। সো এটা একটা নর্মাল প্র্যাকটিস। এটা আমার মনে হয় না এটাকে নেতিবাচকভাবে দেখা উচিত। ছোট হলের যানজট নিরসনের জন্য এটা করা হয়েছে, সেখানে যদি টোল বসানো হয় সেটি অবশ্যই একটি নিন্দনীয় চিন্তা হবে, আমি বলবো যেটা ঠিক হবে না। তবে সিডিএ বলছে, প্রকল্পে ডিপিপিতে বলা আছে টোলের কথা, তবে ব্যবহারকারীরা না চাইলে সিদ্ধান্ত থেকে সরে আসবে সিডিএ। ডিপিপিতে বলা আছে এটা টোল হবেই, এখানে যদি টোল বসাতে হয় সেটা হবে অত্যন্ত অল্প টাকার আর অত্যন্ত সীমিত সময়ের জন্য। যদি বসাতে হয় আমরা চেষ্টা করব অ্যাভয়েড করার জন্য, কিন্তু 10 থেকে 12 লক্ষ টাকা তো আমার জোগাড় করতেই হবে। চট্টগ্রামে বহদ্দাহাট, কদমতলী, দেওয়ানহাট ও আক্তারুজ্জামান সহ 4টি ফ্লাইওভার চালু রয়েছে। এগুলোর মোট দৈর্ঘ্য প্রায় 8.5 কিলোমিটার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার অতিথি পাখি নিয়ে রিপোর্ট। অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদীর আশপাশ। পাখির জলকেলি, ডানা ঝাপটানো, ওড়াউড়ির সাথে কিচির মিচির শব্দে ঘুম ভাঙছে এলাকাবাসীর। তা দেখতে দূর থেকে ছুটে আসছেন পাখি প্রেমীরা। পাখি শিকার রোধে কিছু যুবক স্বেচ্ছাসেবী হয়ে কাজ করছে। পরিবেশবিদরা বলছেন, আগত পাখিদের সুষম পরিবেশ নিশ্চিত করা গেলে এখানে গড়ে উঠতে পারে পাখির অভয়ারণ্য। নওগাঁ প্রতিনিধি এমআর রকির রিপোর্ট। শীতের হিমেল হাওয়া শুরুর সাথে নিজেদের জীবন বাঁচাতে হাজার হাজার মাইল দূর থেকে উড়ে আসা অতিথি পাখিদের জলকেলি, ডানা ঝাপটানো আর ওড়াউড়িতে তৈরি হয়েছে মনোরম পরিবেশ। নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে পাখিরে কলকাকলি দেখতে আসছেন দূর দূরান্ত থেকে পাখি প্রেমীরা। বালিহাঁস, রাঙাময়ূরী, ছোট সরালি, খঞ্জনা, পাতারি হাঁস নামক পরিযায়ী পাখি বেশি দেখা মিলছে এখানে। শীত মৌসুমের শুরুতে গেল কবছর ধরে এখানে আসছে এসব অতিথি পাখি। শীত বাড়ার সাথে এবার আগমন কিছুটা বেশি বলে জানান স্থানীয়রা। অন্যান্য জায়গা থেকে পাখি আসে এখানে আশ্রয় নেয়। এখানকার পাখির কথা অনেক আগে থেকে শুনছিলাম, তো আজকে এসে খুবই ভালো লাগলো দেখতে। পরিযায়ী এসব পাখিদের নিরাপত্তা নিশ্চিতে আত্রাই নদীর বাঁধে গাছে গাছে কলস ঝুলানো এবং পাখি শিকার রোধে স্থানীয় কিছু তরুণ উদ্যোগী নানা পদক্ষেপ নিয়েছে। আগে অনেকে বন্দুক, এয়ারগান নিয়ে এসে পাখি মারতো, এখন আর সেটা হয় না। আমরা নদীতে গাছ, ডালপালা, কচুরিপানা দিয়ে অভয়াশ্রম করে থাকি প্রত্যেক বছর। আর পুলিশ কর্মকর্তা জানান, পাখিদের নিরাপত্তায় তরুণ স্বেচ্ছাসেবীদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। স্বেচ্ছাসেবক যারা কাজ করে তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ আছে, আমাদের নাম্বার দেওয়া আছে তাদের কাছে। তারা যদি কোনো মুহূর্তে কোনো খবর পায় যে বহিরাগত কেউ আসছে বা পাখি শিকার করার প্রায় তারা করছে, সেক্ষেত্রে আমাদেরকে তথ্য দিলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিই। মন ভালো করার মতো প্রকৃতির এই সৌন্দর্যকে ধরে রাখতে এখানে একটি পাখির অভয়ারণ্য গড়ে তোলার দাবি এই পরিবেশবিদের। এটা নিয়ে গর্ব অনুভব করতে পারি যে আমাদের দেশে প্রাণ ও প্রকৃতির মাধ্যমে আমাদের বন্য প্রাণী এবং পরিযায়ী পাখি সংরক্ষণ আমরা করতে পারছি। স্থানীয়দের মতে চলতি শীত মৌসুমে প্রায় 18 প্রজাতির অর্ধলক্ষাধিক পাখির দেখা মিলেছে আত্রাই নদীতে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধে মার্কিন আদালতে বাংলাদেশের মামলা। শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের 6.5 দশক পরও সর্বস্তরে বাংলা চালু না হওয়ায় হতাশা, রাজনৈতিক সদিচ্ছার তাগিদ। ঐক্যফ্রন্টের কেউ শপথ নেবে না, সংসদেও যাবে না। স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ব্রিফিং। নালিশের রাজনীতি বাদ দিয়ে সংসদে আসার আহ্বান ওবায়দুল কাদেরের। এ মাসে পদ্মা সেতুতে বসতে পারে 7 ও 8 নম্বর স্প্যান। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কাজ। জুনের মধ্যে সবগুলো পিলার বসানোর পরিকল্পনা। সরকারি নির্দেশনা অমান্য করে মাধ্যমিক পরীক্ষার আগ মুহূর্তেও কোচিং সেন্টার চলছে ক্লাস। শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধের তাগিদ শিক্ষাবিদদের। এ ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।